প্রিয় দর্শক, আজ এই মুহূর্তে উপস্থিত আছি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা পৌরসভাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে। আজ আমার সাথে এখানে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা, সাবেক চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার এবং ফরিদগঞ্জের কৃতি সন্তান ৭ নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের জনাব শাহাদাত হোসেন সাবু পাটোয়ারি। দেশ যখন স্বাধীন হয়েছিল ১৯৭১ সালে, তখন তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, একজন বীরত্বের পরিচয় দিয়েছিলেন দেশের জন্য। আজ আমরা এই শাহাদাত হোসেন সাবু ভাইয়ের কাছ থেকে তার মূল্যবান তথ্য বিস্তারিত জানব। ওনারা কিভাবে দেশ স্বাধীন করেছিলেন এবং কত নম্বর সেক্টরে থেকে এই বাংলাদেশকে হানাদার থেকে মুক্ত করেছিলেন। আমি মোহাম্মদ জাকির হোসেন, বাংলা ৫২ টিভির পক্ষ থেকে দেশবাসী এবং প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা আমাদের এই বাংলা ৫২ টিভির লাইভের সাথেই থাকুন। আচ্ছা, শাহাদাত হোসেন সাবু ভাই, আপনার নাম পরিচয় দিয়ে একটু বলেন। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন সাবু পাটোয়ারি হিসাবে এলাকায় মানুষে ডাকে। আমার বাড়ি ৭ নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন, ফরিদগঞ্জ থানাধীন কাসারা ফটার বাড়িতে। আপনারা জানেন ১৯৭১ সালে, আমি ৭০ সালে আমি এসএসসি পরীক্ষার্থী। আমি এসএসসি পরীক্ষায় এলাও হয়ে পরীক্ষা দেব। এই মুহূর্তে ৭১-এর গর্জন এসে পড়ল। আমরা স্বাধীনতার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তৎকালীন সময়ে আমাদের বাড়িতে, কাসারা পাটারি বাড়িতে, সর্বপ্রথম পাইকপাড়া হাই স্কুলে, আমাদের স্কুলে এই ক্যাম্প হয়েছিল, যে ট্রেনিং প্রশিক্ষণ ক্যাম্প। আমাদের মরহুম সিরাজ বিএসসি সাহেব সহ আমরা একটি সিনিয়র যারা, তারা একটি সংগঠন ওখানে প্রশিক্ষণ শুরু করি। থানা থেকে আমাদেরকে অস্ত্র নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, অস্ত্র লুট করে নেওয়া হয়েছে। আমাদের সিনিয়র যারা, তারা অস্ত্র নিয়েছেন। আমাদের মরহুম আমাদের সিরাজ সাহেবের নেতৃত্বেই এগুলি ওখানে শুরু হয়েছিল। রফসাব শেখ সাহেব ছিল, তারপরে ফরিদগঞ্জ থেকে আমাদের আমিনুল হক মাস্টার সাহেব ওখানে গিয়েছিলেন। পরবর্তীতে আমাদের ওখানে ক্যাপ্টেন জহিরুল হক পাঠান, উনি আমাদের এই অঞ্চলের সাব সেক্টর কমান্ডার হিসাবে ২ নম্বর সেক্টরের অধীনে তিনি দায়িত্বভার গ্রহণ করেন এবং ওনাকে সহযোগিতা করেন মরহুম কলিমুল্লাহ ভূঁইয়া সাহেব হাজীগঞ্জের। আপনারা জানেন ওনারাই ২ বীর মুক্তিযোদ্ধা, ২ জনেই হাজীগঞ্জের উপজেলার বাসিন্দা। যাই হোক, ওনাদের নেতৃত্বে আমরা তখন যুদ্ধের জন্য প্রস্তুতি নেই। ৭ মাসের ভাষণের পর আমরা সবাই প্রস্তুতি নেই, প্রশিক্ষণ নেই। বিভিন্ন থানার থেকে লুট করা অস্ত্র দিয়ে আমাদেরকে গেরিলা প্রশিক্ষণ দেওয়া শুরু করেন। দুর্ভাগ্য হলো, সত্য কথা যেটা, ১৯৭১-এর ২৫শে মার্চের রাত্রে পাকিস্তানিরা আমাদের নেতা, তৎকালীন সময়কার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তুলে নিয়ে যায়। এর মধ্যেই আমরা হতভম্ব হয়ে পড়লাম যখন খবর পাওয়া গেল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি তখন মেজর ছিলেন, উনি দীপ্তকণ্ঠে ঘোষণা দিলেন যে আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছি, আমাদের দেশকে স্বাধীন করতে হবে। তোমরা যেখানে আছেন আপনারা তাদের বিরুদ্ধে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ুন। আমরা আসলে তার কথাই সাহস পেয়ে তখন আবার পুনরায় প্রশিক্ষণ শুরু করলাম। প্রশিক্ষণ দেওয়ার পরে প্রায় ১-১.৫ মাস পরেই আমাদের ফরিদগঞ্জে পাক হানাদার বাহিনী আসলো। সর্বপ্রথম আমাদেরকে আক্রমণ করলো পাইকপাড়া হাই স্কুল ময়দানে। যেদিন আক্রমণ করলো, আমরা খবর পেয়ে, আমাদের নেতারা খবর পেয়ে আমাদেরকে আমার নিজ বাড়ি কাসারা পাটারি বাড়ির মাদ্রাসায়, ওখানে আমাদের সবাইকে নিয়ে দিনের বেলায় এখান থেকে আমরা সরে গেলাম, কারণ রাত্রে তারা আক্রমণ করবে এটা খবর পাওয়া গিয়েছিল তৎকালীন সময়ে। যাই হোক, আসলে আমাদের তখন ৪-৫০০ এভারেজ সব বাহিনী মিলে একেবারে, মানে ডিফেন্সের লোক সহ, স্থানীয় মুক্তিযোদ্ধারা সহ সব ৫ ছিল।
মানে অনুমানিক 500টা মানে লোক 5 বা একেবারে অংশগ্রহণ করছে। অতিরিক্ত তো হইলে। এর মধ্যে ভারতে যে আমরা জানি যে কি একটা সার্টিফিকেট ওইখান থেকে দেওয়া হয়েছে, ওরাই নাকি প্রকৃত না মুক্তিযোদ্ধা। শুনেন, ভারতে যে প্রথম যুদ্ধ যারা করছে, হুম। ভারত থেকে অনেকে আইসা, আমরা যেমন আইসি একবার লাস্ট টাইমে, আমরা একবারে শেষ সময় আইসি, যুদ্ধ অতটা, তখন যুদ্ধ অতটা অনেকটা শেষ হয়ে গেছে, লাস্টে আমাকে ওরে ফাটাইছিল। কিন্তু আমরা এর আগে যে যুদ্ধ করে গেছি, ওইটাই তো প্রকৃত যুদ্ধ ছিল তাদেরকে, তাদের বিরুদ্ধে। আপনাদেরকে ওই ভারতের থেকে আপনাদেরকে কি সনদ দেওয়া হয়েছিল? ভারত থেকে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের কারো কারো ও সনদ ওখান থেকে পাঠায় নাই, ক্যাম্প থেকে পাঠায় নাই, কোনো কোনো ক্যাম্প থেকে আমাদের আপনি কাগজপত্র কি পাঠায় নাই। ভারত থেকেও পাইছেন, বাংলাদেশে এসেও পাইছেন? আমি ভারত থেকে যখন মুভ করি, তখন মুভমেন্ট একটা পত্র দিয়ে আমাদেরকে পাঠাইছে। আর বাংলাদেশ থেকে ওসমানী সাহেবের সনদ দিয়েছি, মহকুমা প্রশাসকের ওখান থেকে। ওইখান থেকে হ্যাঁ, ওইখান এইরকম থেকে পাইছেন। ওসমানী সাহেবের যে সনদ প্রাপ্ত মুক্তিযোদ্ধা, ও আমি বলছিলাম, আমাকে যখন জেলা কমান্ডের দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি বলছিলাম বা জেলা প্রশাসক মহোদয়কে, যে আপনি 1972 সালে আমাদেরকে যে ওসমানী সাহেবের সনদ দেওয়া হয়েছিল, আপনি দয়া করে আপনার দপ্তর থেকে এই সনদে, যেহেতু সনদ নয় শুধু, তখন যখন দেশ স্বাধীন হয়েছিল, আপনারা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নামে সনদ পেয়েছিলেন, তো আমরা বাংলাদেশে যে বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে স্বাধীনতার পর থেকে নাকি এই পর্যন্ত প্রায় 53,000 ভুয়া মুক্তিযোদ্ধা। তো এরা কিভাবে 53,000 ভুয়া মুক্তিযোদ্ধা হলো? এবং আমাদের এই ফরিদগঞ্জে বর্তমান মুক্তিযোদ্ধার সংখ্যা কত ছিল, মৃত্যুবরণ করে এই পর্যন্ত কতজন আছে? আচ্ছা, সুন্দর প্রশ্ন করেছেন। আসলে ওই স্বাধীনের পর আহ, আপনার যখন আমাদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল হলো, মুক্তিযোদ্ধার সংসদে মুক্তিযোদ্ধাদেরকে পরিচালনা করার জন্য, তখন ওখান থেকে আসলে মুক্তিযোদ্ধা সংসদ থেকেই মুক্তিযোদ্ধাদেরকে এই বিভিন্নভাবে যাচাই বাছাই, বিভিন্নভাবে তদারকি, যারা বিশেষ করে ঢাকা ভিত্তিক, আমরা যারা উপজেলা শহর সময় ছিলাম, আমরা তখন মুক্তিযুদ্ধ বিষয় নিয়ে অত ভাবনাও করিনি। কারণ বঙ্গবন্ধুর নির্দেশের পরে আর এরপরে তো আপনার রক্ষী বাহিনী টেনে নাইমা আমাদের সার্টিফিকেট টিকেট এগুলি যার কেস পাইছে। কিছু বিশৃঙ্খল মুক্তিযোদ্ধা ছিল, ডাকাতি ডুকাতি করতো, তারা ফিরে আইসা ওই কাজে যাইয়া দেশের অবস্থা খারাপ অবস্থায়, তখন সরকার রক্ষী বাহিনী করলো। রক্ষী বাহিনী আবার আমাদেরকে মুক্তিযোদ্ধাদেরকে খুঁজে খুঁজে অনেক অত্যাচার করছে। আমরা কয়েকজন আমাদের ফরিদগঞ্জের রূপসা ভূঁইয়াবাইর আমাদের নেতা, আপনার তো নাম জানেন, ইয়ে আর কি, আমাদের এই না, ওই বাসদের সভাপতি খালেকুজ্জামান ভাইয়ের সাথে যোগ দিই, এবং সেখানে ওনার ঘরে শুয়ে থাকতাম, জায়গায় জায়গায় পলাইয়া থাকতাম। যাই হোক, এখন আমার কথা আপনি যেটা বলছেন, মুক্তিযোদ্ধার তালিকা, ওখান থেকে মুক্তিযোদ্ধার মূল তালিকাটা জেলা মহকুমা প্রশাসকের দপ্তরে এটা বিশাল আকারে তালিকাভুক্ত ছিল। পুরা মহকুমায় যারা মুক্তিযোদ্ধা ছিল, ওখানে বলিয়াম করা ছিল। ওই বলিয়ামগুলো আমরা ডিসির মাধ্যমে খুঁজে আর পাই নাই। না পাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা যখন মন্ত্রণালয় হলো 2001 সালে, আমাকে দায়িত্ব দেওয়া হইলো। আমি ফরিদগঞ্জের দায়িত্বে থাকা অবস্থায় 2002 সালে মন্ত্রণালয় হলো বেগম খালেদা জিয়ার অধীনে। বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের স্বার্থে এই মন্ত্রণালয়টা করছে যেন সঠিকভাবে মুক্তিযোদ্ধাদের পরিচিতিটা থাকে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, আসলে ওই 2002 সালে যেই প্রক্রিয়ায় মুক্তিযোদ্ধাদের তালিকা দেওয়ার কথা ছিল, সেই প্রক্রিয়ায় একটা ভুল ছিল না, মোটামুটি সুন্দর ছিল। যারা অস্ত্রধারী মুক্তিযোদ্ধা, তাদেরকেই মুক্তিযুদ্ধের তালিকা করার কথা ছিল, এবং সেভাবেই করা হয়েছে। আমরা অস্ত্র হাতে দিয়ে তারপরে প্রশিক্ষণ নিয়ে। আপনাকে বলছিলাম তো, ভুয়া মুক্তিযোদ্ধা এটা কিভাবে? এইটা ভুয়া হইলো কি, এই যে আমাদের সংসদে পরবর্তীতে দেখা যায় যে সংসদে যারা আইছে, বিশেষ করে গত 15-16 বছরে বহু মুক্তিযোদ্ধাকে বোখাস মুক্তিযোদ্ধা তৈরি করা হয়েছে, এবং মুক্তিযোদ্ধা না যারা আর কি, আর অরিজিনালও হয়েছে একবার, যে সব ভুয়া তা না। এই গত 15-16 বছর, বিশেষ করে 20 সালের পর, 2020 সালের পর আমাদের বিভিন্ন উপজেলায় যেসব কমান্ডাররা ছিল, আপনি খবর নিয়ে দেখেন, বাঙালি বা সবাই জানে, বা বাংলাদেশের মুক্তিযোদ্ধারাও জানে, কিছু সংখ্যক অবৈধ কাজ করে কিছু বিনিময়ে অনেক মুক্তিযোদ্ধাকে
মানে অমুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার তালিকা অন্তর্ভুক্ত করাইছে, যার ফলে আমরা তো বর্তমানে দেখলাম যে বিগত সরকারের আমলে আবার যাচাই বাছাই করে কিছু মুক্তিযোদ্ধাকে 2008 সালে যখন বেতন ভাতা দেওয়া হয়েছিল, হ্যাঁ, আবার 2016 সালে বা 14 সালে এসে তাদের বেতন ভাতা আবার বন্ধ করে দেওয়া এইটার হয়েছিল। ঘটনা হইলো বিএনপির সময় যে মুক্তিযোদ্ধার তালিকাটা হয়েছিল, আসলে ম্যাক্সিমাম আওয়ামী লীগের লোকেই তো যুদ্ধে গিয়েছিল। তো বিএনপির সময় তালিকা হয়েছে এই জন্য আওয়ামী লীগ ক্ষমতা আইসা এগুলি সব বিএনপির লোক, তো তাগো লোকও বাদ পড়ে গেছে। এরকম আমাদের ফরিদগঞ্জে আমি অনেক দেখাইতে পারবো। তা এই বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে তারা আপিল করছে, অনেক মামলা মোকদ্দমা হয়েছে। এর পক্ষে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা ছিল তারা আবার তালিকাভুক্ত আসছে, অনেকে এখনো আসতে পারে নাই। কিন্তু এগোরও টাকা টাকা মানে আর্থিক সহযোগিতা না করাতে তৎকালীন সময় কমান্ডাররা এদেরকে তালিকাভুক্ত করে নাই। এরকম কিছু মুক্তিযোদ্ধা আছে। আর ভুয়া অনেকেরই টাকার অর্থের বিনিময়ে আমরা তো দেখতে পাচ্ছি যে অনেকেই যে বিভিন্ন কমান্ডারদের সাথে মিল কইরা মুক্তিযোদ্ধার সনদ নিয়া এই যে রাষ্ট্রের সাথে যে প্রতারণা করিয়া রাষ্ট্রের যে টাকাগুলা তারা বহন করতেছে, তো এটা আপনি কি দৃষ্টিতে দেখতেছেন? এদের ব্যবস্থা সরকার তো বারবার বলতেছে যে সরকার যে সঠিক মুক্তিযোদ্ধাদেরকে তালিকায় অন্তর্ভুক্ত করা হোক। আসলে সত্যিকার অর্থে আপনি যেটা বলছেন এটা একটা বাস্তব কথা বলছেন। প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা থাকলে তো আজকে এত কথা হইতো না। মানুষের কাছে হাঁটতে গেলে অনেক কথা শোনা যায়, সব ভুয়া মুক্তিযোদ্ধা। অথচ আমরা দেশ জান দিয়ে জীবনে বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এই ভুয়া মুক্তিযোদ্ধা বানায়া এই আমাদেরকে আজকে সমাজে হেয় প্রতিপন্ন করা হয়েছে, তো হইতেছে অলরেডি। তো এখন আবার মনে করেন এই যে পরপর সরকার আসছে গেছে, সবসময় মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে আপনার 2020 সালের পরে জামুকা গঠন হয়েছে। এই জামুকার মাধ্যমে বিশেষ করে এই 20-এর পরে যে সব তালিকা হয়েছে, এই তালিকার থেকে আমরা আমার মনে হয় যা হয়েছে তার 60-70% বাদ পড়ে যাবে যদি সঠিক। হ্যাঁ, এরা ভুয়া মুক্তিযোদ্ধা। আমরা এই চাঁদপুর জেলার এই ফরিদগঞ্জ উপজেলায় 1971 সাল থেকে যারা এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিলেন প্রকৃত আবার ভুয়া আমরা দেখতেছি। তো এই পর্যন্ত আমাদের মুক্তিযোদ্ধার সংখ্যা কত আছে? আমাদের ফরিদগঞ্জে মুক্তিযোদ্ধার সংখ্যা আমার জানা মতে বর্তমানে গেজেট আকারে আপনার 1010 কি 12 জন মনে হয় গেজেট আকারে আছে। এখন মূল জিনিস হলো গেজেট যেহেতু সরকার দিছে, আমরা তো কিছু কইতে পারি না। দেখেন মুক্তিযোদ্ধা 1000 কতজন বলছেন? 1010 কি 15। এখন বর্তমানে আছে কতজন? এখন জীবিত আছে 400-এর কাছাকাছি, আর সব মরে গেছে। যারা সিনিয়র ডিফেন্সের ছিল এরা অনেকেই মরে গেছে। আছে এখনো আছে আপনার 400-র কাছাকাছি হবে। আপনারে আমি শেষ একটা প্রশ্ন করতেছি, আমাদের এই ফরিদগঞ্জে যে এখনো বর্তমানে 400-র মতো মুক্তিযোদ্ধার সংখ্যা, আর এরা কতজন প্রকৃত মুক্তিযোদ্ধা এখন আছে আর কতজন ভুয়া? এইটা আমি সুনির্দিষ্টভাবে আপনাকে বলতে পারবো না, কারণ অনেকে তো ভুয়া তালিকাভুক্ত হয়েও মরে গেছে। যেহেতু সরকারি ওই কি বলে সালামিও পাইছে, যেহেতু তার নামে গেজেট আছে, গেজেটের পাওয়ারে সে সালামিও পাইছে, মর্যাদা দাফন করা হয়েছে। আপনারা যারা প্রকৃত মুক্তিযোদ্ধা এবং যারা টাকা দিয়ে মুক্তিযোদ্ধার তালিকা অন্তর্ভুক্ত করে সনদ কিনেছিলেন, তো তারা কি রাষ্ট্রের সাথে কি এটা প্রতারণা করা হয় নাই? এটা তো তাদের শুধু একক প্রতারণা না, যারা কমান্ডে ছিল, যেমন উপজেলা কমান্ডে যারা দায়িত্বে ছিল, তারাই তো এই কাজটা তা করে। যে ভুয়া যে কথা বলছেন, এটা ভুয়া, তারা প্রতারণা করছে, তারা তা করে প্রতারণা করার জন্য আহ্বান করা হয়েছে, আসো তোমরা মুক্তিযুদ্ধ বানিয়ে দেব, এরকম ঘটনা ঘটছে। তো এগুলো শুধু প্রতারক বলা যায় না, আমাদের কমান্ডে যারা দায়িত্ব ছিল তাদেরও সেই পাল্লায় মাপতে হয়। যাই হোক, এখন প্রশ্ন হইলেও আপনি অনেক কথাই আমাকে বলছেন, আমি ফিনিশিং কথা বলি। আমাদের মুক্তিযোদ্ধা বাংলাদেশে যত সংখ্যক মুক্তিযোদ্ধা আছে, গেজেটেড মুক্তিযোদ্ধা সরকার করছে, এগুলি নিয়ে আমরা ভাই অত কি বলবো। সরকার একবার গেজেট করে, আবার ওই সরকারেরটা এই সরকার বাদ দেয়, মুক্তিযোদ্ধাদেরকে এইভাবে ব্যবহার করে আসছে। কিন্তু আমরা সত্যিকার অর্থে মুক্তিযোদ্ধারা সেই 50 বছর ধরে আমরা কোনো সনদ পাই নাই, সাময়িক সনদ দিয়ে আমাদেরকে ব্যবহার করছে, যেন আমরা কোনো কথা বলতে না পারি। যাক, এখন ঠিক আছে, আপনাকে অশেষ ধন্যবাদ। তো আমি আরেকটি প্রশ্ন আপনাকে রাখতেছি যে জনাব মুক্তিযোদ্ধা সাদাত হোসেন সাবু পাটোয়ারী সাহেব, এখন তো গত 24 সালে এই দেশ থেকে সরকার পতন হয়েছিল, এখন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এখন উনারা আপনাদের মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে যে দেখতেছি যে নতুন করে আবার তালিকা আছে, এই সম্বন্ধে আপনি কি জানেন?
শুনেন, আসলে এই যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মানে যেই কমিটি আমাদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আছে, ওখানে আমরা ইতিমধ্যে জানছি যে ওখানে 11 সদস্য বিশিষ্ট একটা কমিটি দিছে, যে ওরা আগামী 6 মাসের মধ্যে ওনারা নির্বাচন করে পূর্ণাঙ্গ কমিটি দিবে ডিস্ট্রিক্টে বিভিন্ন উপজেলা পর্যায়ে, ইউনিয়ন এখান পর্যায়ে। থেকে আর কোনো যাচাই বাছাই হবে এখন যাচাই বাছাইয়ের বলতে আমরা যতটুকু জানি মন্ত্রণালয় থেকে একটা সিটি ইস্যু করা হয়েছে। সকল মানে বাংলাদেশি প্রত্যেক অঞ্চলেই আপনার ইউনোগো মাধ্যমে যারা তালিকাভুক্ত হয়েছে, গেজেটভুক্ত হয়েছে, ওনাদেরকে পাবলিকের সামনে ওনাদের নাম টানিয়ে দিবে, এবং কারো বিরুদ্ধে যদি প্রকৃত অভিযোগ পাওয়া যায়, কেউ প্রকৃতভাবে অভিযোগ দেয়, তাইলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হইবে। আর মিথ্যা যদি কেউ আবার বানোয়াট করে একজনকে ষড়যন্ত্রমূলকভাবে হেয় করার জন্য কিছু করে, সেটাও আবার সরকার তাদেরকে কড়া হুঁশিয়ারি দিছে। আচ্ছা, ধন্যবাদ